জয়রাম মুখুজ্জে এক বিখ্যাত মুক্তার এবং পাড়ায় তার বিশেষ সমাদর আছে। সেই জয়রাম মুখুজ্জের সাথে এক হস্তিনীর যে আদরের সম্পর্ক, সেটাই হচ্ছে আমাদের আজকের গল্পের আলোচ্য বিষয়। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসসি ক্লাস 12 ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে। তোমাদের পাঠ্য বিষয়গুলোর মধ্যে প্রভাত মুখোপাধ্যায় রচিত আদরণী গল্পটা তোমরা অনেকেই পড়ে ফেলেছো ইতিমধ্যে, কিন্তু যারা পড়োনি তাদের জন্য এবং যারা কিচ্ছু বুঝতে পারোনি তাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি এই গল্পের সম্পূর্ণ আলোচনা তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। সেখান থেকে তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা লাইনের অর্থ, গল্পের মূল বিষয়বস্তু, গল্পের চরিত্র, গল্পের নামকরণ সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে এই একটা মাত্র ভিডিওতে। আরও বলে রাখি, এই গল্পটা শুধুমাত্র যে সিবিএসসি ক্লাস 12 ছাত্রছাত্রীদের জন্য আছে তা কিন্তু নয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু এই গল্পটা পাঠ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। তার আগে আরেকবার বলে নিই যে আদরিণী গল্পটা প্রথম প্রকাশ হয়েছিল 1320 বঙ্গাব্দে সাহিত্য নামক একটি পত্রিকায়। আর এই গল্পটা, আদরিণী গল্পটা প্রভাত মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি নামক মূল গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। শুরু করছি আমাদের আজকের গল্প। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কিরকম? আমি নিমন্ত্রণ পাবো না? কিরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? অতএব এইটুকু অংশ পড়েই আমরা বুঝতে পারছি জয়রাম মুখুজ্জে ওই অঞ্চলের একজন বিখ্যাত এবং নামজাদা মুক্তার। আর এই যে দুজন পাড়ার প্রতিবেশী এসছেন, জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু এবং নগেন ডাক্তার, তারা দুজন নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন সোমবারে এক ধুমধাম করে যে পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান হবে সেখানে, এবং সেই অনুষ্ঠান সম্পর্কেই জানতে এসেছেন এই জয়রাম মুখুজ্জের কাছ থেকে। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সেভাবে বলছি? এই জেলার মধ্যে এমন কে বিষয়লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কিনা। মুখোপাধ্যায় নরম হলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ, অতএব বুঝতে পারছি প্রথমেই আমরা জয়রাম মুখুজ্জের চারিত্রিক যে বৈশিষ্ট্যটা, তিনি অত্যন্ত অভিমানী। কিন্তু লেখক আমাদের বলেছেন তিনি অভিমানী হলে কি হবে, যে তার সাথে মিশেছে সেই জানে যে তার মনের ভেতরটা কতটা কোমল এবং কতটা সৌহার্দ্যপূর্ণ, মানে একেবারে হৃদয়ের সাথে মিলে তিনি মানুষের সাথে মেলামেশা করেন। অত্যন্ত অমায়িক ভদ্রলোক যাকে বলা যায়, কিন্তু তিনি খুব অভিমানী। এবং সেই কারণে এই দুই অতিথি, মানে যারা এসেছিলেন, এই যে উকিল বাবু, কুঞ্জ বিহারী বাবু এবং পাড়ার নগেন ডাক্তার, তারা সঙ্গে সঙ্গে নিজেদের একটু সংশোধন করে নিয়ে বললেন যে তিনি আদৌ সেখানে যাবেন কিনা এই বিষয়ে প্রশ্নটা আসলে তারা করতে চাইছে। তারা কখনোই ভাবেননি যে তিনি নিমন্ত্রিত হননি ওখানে। তা যাই হোক,
মুখোপাধ্যায় নরম হলেন এবং তাদের বললেন, ভাইয়ারা বসো। এরপর তিনি বললেন যে সোমবার বিবাহ মানে সোম মঙ্গল দুদিন কাছারি কামাই হয়ে যাবে, কাজে তার পক্ষে যাওয়াটা একটু কঠিন। নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। অতএব এতক্ষণে বোঝা গেল কুঞ্জবিহারী বাবু এবং ডাক্তারবাবু কী কারণে এই ভদ্রলোকের কাছে অর্থাৎ জয়রাম মুখুজ্জের কাছে এসেছেন সকাল সকাল। তারা আসল কারণ বললেন কি না, গরুর গাড়ির পথ নয় ওই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, ঘোড়ার গাড়ির পথ নয়, গেলে গরুর গাড়িতে যেতে হবে, কিন্তু গরুর গাড়িতে যেতে গেলে অনেকটা সময় চলে যাবে, কাজে সেই সময়টা নষ্ট করা একটু কঠিন ব্যাপার। কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানের কথা যা শুনেছেন তাতে করে তাদের যেতে খুব ইচ্ছা করছে। আর এই জয়রাম মুখার্জির যেরকম খাতির আছে, তদারক আছে, তাতে করে তিনি যদি যান তাহলে তিনি রাজবাড়ি থেকে হাতি আনিয়ে নিতে পারবেন, আর সেই হাতিতে করে সবাই মিলে আরাম করে যাওয়া যাবে। মুক্তার মহাশয় স্মিত মুখে বললেন, হাসি মুখে বললেন, এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখবো, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে। পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। অতএব এই অংশ দেখে আমরা সহজেই বুঝতে পারছি জয়রাম মুখুজ্জে আদতে কিন্তু বেশ আমোদের গোছের মানুষ, এবং তিনি মজা করতেও ভালোবাসেন, মজা করে কথা বলতেও ভালোবাসেন, এবং সেই কারণেই তিনি এই যে অতিথিরা এসেছেন তাদের কিন্তু এভাবে বললেন যে তোমাদের বয়স আছে, তোমরা খেমটা শুনো, আমি যাব হাতিতে করে চড়ে তোমাদের সকলের সঙ্গে, কিন্তু হুঁকো টানতে টানতে মাথায় পাগড়ি বেঁধে একেবারে খাবার তদারকি করব, কে খেলো না খেলো সেই সমস্ত কিছু দেখব। এরপর দ্বিতীয় পরিচ্ছেদে আমরা প্রবেশ করছি। পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখার্জি মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন, অর্থাৎ রোববার একটু সময় বেশি পেতেন, তাই ঘটা করে আহ্নিকটা করতেন, মানে আহ্নিক করে পুজো করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবাল প্রতাপান্বিত শ্রীল শ্রী মন্ম মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। তিনি রবিবার সকালে পুজো আহ্নিক সেরে একটু 9টার সময় বেলা করে বসেছেন, তার মক্কেলটা এসেছে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেছে হাতির কথা। তিনি একেবারে গুছিয়ে সুন্দর করে নরেশচন্দ্র জমিদারকে একেবারে ভালো সম্ভাষণ করে শ্রদ্ধার সাথে একটা চিঠি লিখতে বসলেন, এবং সেখানে জানালেন তার একটা সুশীল এবং সুবোধ, মানে একটা শান্ত ভদ্রচিত একটা হাতি দরকার। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের, রংটি একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁপগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগের টাক আছে, চক্ষু দুইটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। অতএব এই প্যারাগ্রাফে এসে আমরা জয়রাম মুখার্জি বা মুখোপাধ্যায়ের একটা বর্ণনা পেলাম। লেখক বলছেন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 পার হয়েছে। তিনি বেশ লম্বা এবং গৌরবর্ণ বলা যেত যদি তিনি আরও একটু ফর্সা হতেন। অতএব গায়ের রংটা সামান্য হলেও চাপা, আর তার কাঁচা পাকা বেশ মোটা একজোড়া মানে একটা গোঁফ আছে, আর মাথার সম্মুখ ভাগটা টাক, চোখ দুটো বড় বড় ভাসা ভাসা।
তার হৃদয়ের কোমলতা, মানে তার হৃদয়টা এত নরম এবং এত স্নেহপ্রবণ, সেটা যেন তার চোখের মধ্যে দিয়ে ঠিকরিয়ে পড়ছে। অতএব সহজেই বোঝা যাচ্ছে তার চোখের মধ্যে যেন একটা স্নেহ আবেশময় ব্যাপার ছিল এবং একটা সহজ নরম ব্যাপার ছিল, দৃষ্টির মধ্যে কোনো রূঢ়তা বা কাঠিন্য ছিল না। ইহার আদিবাস যশোর জেলায়। পরের প্যারাগ্রাফে তার বর্ণনা করা হয়েছে। বলছেন যে আদিবাস অর্থাৎ তার আদি বাড়ি, তিনি প্রথমে কোথায় থাকতেন না পূর্ব বাংলার যশোর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। অতএব বোঝা যাচ্ছে মুক্তার মশাই পূর্ব বাংলা থেকে যখন এখানে এসেছেন, যদিও গল্পটা অবিভক্ত বঙ্গদেশের, তবুও এখনকার বাংলা যেহেতু, সেহেতু আমরা পশ্চিমবাংলা বা পূর্ব বাংলা কথাটা উল্লেখ করতেই পারি। কিন্তু বর্তমান পূর্ব বাংলায় তার জন্ম এবং বর্তমান পশ্চিম বাংলায় তিনি কর্মসূত্রে যখন পরবর্তীকালে এসেছিলেন, মানে কাজ করেছেন এখানে এসে, তখন কিন্তু তিনি বিশেষ কিছুই নিয়ে আসেননি। একটা বড় ক্যাম্বিসের ব্যাগ এবং একটা পিতলের ঘটি ছাড়া তিনি আর কিছুই সঙ্গে করে আনেননি। এমনকি তখন রেলপথ তৈরি হয়নি, তখন কিছুটা নৌকা করে, কিছুটা গরুর গাড়িতে, কিছুটা পায়ে হেঁটে, পদব্রজে মানে পায়ে হেঁটে তিনি এখানে এসেছিলেন। এরপর সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। অতএব তিনি একটা বাসা ভাড়া নিয়েছিলেন, মানে বাড়ি ভাড়া নিয়েছিলেন 13 শিকা দিয়ে, 13 শিকিতে একটা বাসা ভাড়া নিয়েছিলেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জিকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখনও ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। অতএব যে সময়ের কথাটা গল্প শুরুতে আমরা পেয়েছি, অর্থাৎ 50 বছর বয়স, 50-এর ওপর বয়স মুক্তার মশাইয়ের, সেই সময় কিন্তু এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে বা পশ্চিম বাংলায় সেই সময় সেরকম মুক্তার বা সেরকম উকিল দেখা যায়নি যারা এই ভদ্রলোককে কাহিল করতে পারে বা কাবু করতে পারে। যদিও ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিছু উকিল তখন উঠেছিল, কিন্তু তারাও মুক্তার মশাইয়ের থেকে কাজের গুণের দিক থেকে একটু নিচুতেই ছিল। যাই হোক, সেই সময় কিন্তু তিনি নিজে রান্না করে খেতেন, খুব কষ্ট করে দিন কাটাতেন। কিন্তু পরবর্তীকালে, মানে যে সময় গল্পটা শুরু, সেই সময় তিনি পাকা দালান কোঠা করেছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, কোম্পানির কাগজ অর্থাৎ শেয়ারও কিছু কিছু কিনে ফেলেছেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। বলছে তিনি অত্যন্ত স্নেহপ্রবণ মানুষ ছিলেন, মনের ভেতর অত্যন্ত কোমল, মানুষের দুঃখে দৈনে তিনি পাশে দাঁড়াতেন, এমনটাই বোঝা যায়। কিন্তু তার মেজাজ ছিল অত্যন্ত রুক্ষ, বদরাগী ছিলেন তিনি অল্প বয়সে। আমরা সবসময় জানি অল্প বয়সের স্বভাবটা কিন্তু বয়সকালে পরিবর্তিত হয়। তা মুখুজ্জি মশাই পরিবর্তিত হয়েছে, তিনি এখন আর অতটা বদরাগী নেই, ঠান্ডা হয়ে এসছেন। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জি মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটা এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। এই যে বললাম, বদরাগী ছিলেন যুবক অবস্থায়, এবং সেই সময় কোর্টে গিয়ে তিনি একবার ডেপুটির সাথে, এক ডেপুটি ম্যাজিস্ট্রেট আর কি, তার উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন তার কোনো একটা কাণ্ডে। তার সেই সময় সেই ভদ্রলোকের সঙ্গে রাগারাগি করার পর বাড়িতে এসে দেখলেন তার মঙ্গলা নামক যে গায়ে ছিল সে এক বাছুরকে প্রসব করেছে। তখন তিনি রাগটা মানে কাটিয়ে ওঠার জন্য সেই বাছুরের নাম দিলেন ওই ডেপুটির নামে, এবং পরবর্তীকালে ডেপুটির কানে খবরটা পৌঁছেছিল, এবং বলাই বাহুল্য তিনি মোটেই প্রীতি লাভ করেননি বা আনন্দ লাভ করেননি। আরেকবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জি মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি।
সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। অতএব আর একবার ডেপুটির সাথে তার একবার বচসা হয়েছে। সেই সময় হাকিম এই মোক্তার মহাশয়ের কথাকে কিছুতেই মানতে রাজি হচ্ছেন না। তখন তিনি হাকিমের ওপর অত্যন্ত রেগে গিয়েছেন এবং বলেছেন যে আমার স্ত্রীর যে বুদ্ধি আছে আপনার তাও নেই। এই কথা শুনে তার 5 টাকা জরিমানা করেছিলেন সেই সময়ের হাকিম। কিন্তু মোক্তার মহাশয় ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি জেলার আদালত ছেড়ে একেবারে হাইকোর্টে কেস করে দিয়েছিলেন এবং সেই সময় মামলা করে তিনি 1700 টাকা ব্যয় করে 5টা টাকা জরিমানা শেষ পর্যন্ত মুকুব করেছিলেন। মানে ওটা শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি। মানে তিনি মান সম্মানটাকে বেশি দেখতেন অর্থের থেকে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। মানে তার বদমেজাজ এমনই ছিল যে তিনি হিসাব করতেন না কিসের লাভ আছে কিসের লোকসান আছে। যাই হোক, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনই তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্ন দান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। অতএব বোঝা যাচ্ছে মুখুজ্জে মহাশয়ের শুধু মনের ভেতরটা কোমল ছিল তা নয়, তিনি এই কোমল কাজে মানে মনটাকে দিয়ে প্রচুর কাজ করতেন। তিনি নিরন্ন মানুষকে অন্ন দান করতেন, অর্থাৎ যারা খেতে পায় না, অসহায়, তাদেরকে খাবার দান করতেন। যে সমস্ত মানুষ একেবারে অর্থশূন্য, খুব দরিদ্র, তাদের প্রতি যদি কোনো অন্যায় অবিচার অত্যাচার হতো তখন তাদের হয়ে তিনি বিনা অর্থে মামলা লড়ে দিতেন এবং তাদের জিতিয়ে দেওয়ার চেষ্টা করতেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। এতক্ষণ আমরা মোক্তারবাবু সম্পর্কে অনেকটা কথা জেনে নিয়েছি। আবার ফিরে আসছি গল্পের সূচনার কথায়, যেখানে আমরা ডাক্তারবাবু এবং সেই কুঞ্জবিহারী বাবুকে পেয়েছিলাম। ওই যে রবিবারটা গেছে, সেই রবিবারের পরের আরেকটা রবিবার অপরাহ্ন বেলায় পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাইয়ের বৈঠকখানায় জড়ো হয়েছেন তাস খেলতে। তাস পাশা খেলা হয়, তা সেখানে ওই প্রথম ব্যক্তি দুজনও কিন্তু উপস্থিত আছেন। পূর্বোক্ত ডাক্তার আছে। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটি কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। অতএব বোঝা যাচ্ছে যে একেবারে মানে যে আগের রবিবার তিনি চিঠি পাঠিয়েছেন রাজবাড়িতে, আর এই রবিবারে তিনি একেবারে মানে আয়োজন তদারক শুরু করে দিয়েছেন। ওই যে রবিবার চিঠি পাঠিয়েছেন সেই রবিবার অপরাহ্নকালে তিনি একেবারে আয়োজন শুরু করে দিয়েছেন, কারণ বিকেলেই তিনি হাতিটা পেয়ে যাবেন এটা বুঝতে পারছেন। তা রবিবার বিকেলবেলায় বাগান পরিষ্কার করা হচ্ছে, হাতি আসবে খাবে বলে প্রচুর কলা গাছ কলা পাতা কাটা হয়েছে, এই সমস্ত খাবারের ব্যবস্থা করা হচ্ছে, গাছের ডাল কেটে কেটে রাখা হচ্ছে, আর তার মাঝেই তদারকি করছেন স্বয়ং এই জয়রাম মুখার্জি। এবং বারবার তিনি ভেতরে আসছেন, এসে ওই যে যারা তাস পাশা খেলতে আসে তাদের মধ্যেকার ব্রাহ্মণ যারা তাদের হাত থেকে হুঁকো নিয়ে একটু টেনে যাচ্ছেন। এই কথায় অনায়াসেই বোঝা যাচ্ছে সেই সময় জাতপাতের বিচার কিন্তু ছিল। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। অতএব দেখা যাচ্ছে যে চিঠি নিয়ে গিয়েছিল পত্রবাহক, সে এসে জানাচ্ছে যে চিঠি যথাসময়ে রাজার কাছে পৌঁছেছিল, কিন্তু দেওয়ানজি এসে জানিয়েছেন কিছুক্ষণ পরে যে নেমন্তন্ন খাওয়ার জন্য হাতির দরকার নেই, গরুর গাড়িতে করে আসলেই চলবে। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন।
তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতে দিলে না, হাতে দিলে না। অতএব এই কথা শোনা মাত্র জয়রাম অত্যন্ত ক্ষোভে, রাগে, লজ্জায় ফুঁসে উঠেছে। প্রচণ্ড রাগে সে একেবারে চক্ষু দিয়ে তার রক্ত বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে, একেবারে শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে, ঘাড় বেঁকিয়ে তিনি বারবার উচ্চারণ করছেন, হাতি দিল না। মানে এই যে হাতি দিলেন না, তার চিঠিকে প্রত্যাখ্যান করলেন, তার কথাকে প্রত্যাখ্যান করলেন, সেই মানুষটা যার হয়ে তিনি এতদিন এত মোকদ্দমা লড়ে জিতিয়ে দিয়েছেন, সেই মানুষটার উপর তিনি অত্যন্ত রেগে গেলেন। আর আমরা আগেই জানতে পেরেছি মোক্তার মহাশয়ের স্বভাব কিরম, তিনি কখনোই অর্থের দিকে তাকাতেন না বা বিবেচনা করতেন না। তিনি নিজের যে সম্মান, যে মান সম্মান, সেটাকে আগে প্রায়োরিটি দিতেন, মানে সেটাকে আগে দেখার চেষ্টা করতেন। মান সম্মানের আগে তার কাছে অর্থ ছিল না। যাই হোক, সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। খেলা বন্ধ হয়ে গেল, সবাই হাত গুটিয়ে বসে পড়েছে, এরকম একটা পরিবেশ। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামউদ্দি শেখ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। অতএব বোঝা যাচ্ছে সবাই মিলে তাকে পরামর্শ দিচ্ছে গরুর গাড়ি করেই যান, আর আগের দিন বিকেলে যদি বেরিয়ে যান তাহলে ঠিক সময় পৌঁছে যাবেন। অতএব আগেকার দিনে আমরা জানি বিয়ে বাড়ি কিন্তু রাতের দিকে হতো না, যে ভোজনটা করানো হতো দুপুরবেলায় হতো। তার সেরকম একটা বিষয় বলছে, আপনারা চলে যান, তাহলে ঠিক সময় পৌঁছে যাবেন। যদিও জমিদার বাড়ি বা বড় বড় বাড়িতে কিন্তু রাতের বেলাই হতো অনুষ্ঠান, তা এখানে কি হচ্ছে বলা যাচ্ছে না, তবে দুপুরবেলার দিকে হতো, কারণ তখন ইলেকট্রিসিটি আলো পৌঁছায়নি, বৈদ্যুতিক আলো পৌঁছায়নি, সেই কারণে। যাই হোক, জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতে চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। তাহলে আমরা প্রথম পরিচ্ছেদে ঘটনার শুরু দেখলাম, গল্পের শুরু। দ্বিতীয় পরিচ্ছেদে জয়রাম মুখার্জি সম্পর্কে জানতে পারলাম, তার আচার আচরণ জানলাম, ঘটনা জানলাম, আর গল্পটা একটু এগোলো। এবং তৃতীয় পরিচ্ছেদে গল্প আরও অন্য রূপ নিল। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তত্তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। মানে ক্রোস্তিন দূরের মধ্যে জমিদার, কয়েকজন জমিদার ছিলেন এবং তাদের হাতিও ছিল। সেই জমিদারদের বাড়িতে লোক পাঠিয়ে খবর নেওয়া হলো যদি কেউ হাতি বিক্রি করেন। রাত্রে 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। অতএব একজন রাত্রি 2 প্রহর মানে রাত্রি 2টো নয়, কিন্তু রাত্রির দ্বিতীয় প্রহর যাকে বলে, 4টে করে এক একটা বেলার প্রহর ছিল, সেই দ্বিতীয় প্রহর। তা যাই হোক, এই সময় জানা গেল যে একটা মাদি হাতি আছে আর লাহিড়ির, এখনো বাচ্চা, কিন্তু বিস্তর দাম চাইছে। কত? 2000 টাকা। খুব বাচ্চা না, সবারই নিতে পারবে, কুছ পারোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। অতএব একেবারে হাতে হাতে বিক্রি। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। এই হচ্ছে আমাদের গল্পের ক্লাইম্যাক্সের শুরু। এই আদরিণী আমাদের গল্পে প্রবেশ করলো। আদরিণী আসলে একজন স্ত্রী হাতির নাম, আমরা বুঝতেই পাচ্ছি। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। প্রস্থান করলো মানে চলে গেল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। পাড়ায় গ্রামের মধ্যে হাতি ঢুকছে, স্বাভাবিকই মানুষের খুব উত্তেজনা, আর বাচ্চাদের তো আরও বেশি থাকবে, তাদের দেখার উৎসাহ। সকলেই উপস্থিত হয়েছে সেখানে, কিন্তু কিছু অশিষ্ট বাচ্চা, যাদের মধ্যে শিক্ষা সম্ভ্রম নেই, শিষ্টতা নেই, আচার আচরণ ঠিকঠাক জানে না, তারা খারাপ কথা উচ্চারণ করে সুর করে করে বলতে লাগলো। এতে এই ভদ্র মানে যে মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির যে ছেলেপিলেরা, তার বাড়ির ছেলেপিলেরা অত্যন্ত আহত হলো, ক্রুদ্ধ হলো।
এরপর কি হলো, তাদের ওই বাচ্চাদের বের করে দিল বাড়ি থেকে। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইল, একেবারে অন্তঃপুরের দ্বার নিকটে এসে দাঁড়িয়েছে, কাছে দাঁড়িয়েছে। মুখুজ্জে মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। মুখোপাধ্যায় মহাশয়ের পত্নী মারা গেছেন এবং তার বড় ছেলের যে স্ত্রী অর্থাৎ বড় পুত্রবধূ তিনি আসলেন, তারা মানে কাঁপছেন, জল নিয়ে আসলেন, কিন্তু তিনি একটু কাঁপতে কাঁপতে এলেন, একটু ভয় হচ্ছে, হাতটা তার কাঁপছে। কম্পিত হস্তে তাহার পদতুষ্টয়ে সেই জল একটু একটু ঢালিয়া দিলেন, হাতির পায়ে একটু একটু জল ঢেলে দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। মাহুত যে সাথে এসেছিল তার ইঙ্গিতে আদরিণী তখন জানু পেতে মানে হাঁটু গেড়ে নিচু হয়ে বসল। বড়বধূ তৈল এবং সিন্দুর তাহার ললাটে রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপে বরণ সম্পন্ন হইল। রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলী কাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। তাহলে আদরিণী যেই অন্দরমহলের সামনে এলো, তাকে বড় বউ একেবারে সুন্দর করে সিঁদুর দিয়ে জল দিয়ে বরণ করে নিল এবং এরপর তাকে খাবার দেওয়া হলো, ধামা ভরে তাকে আলো, চাল, কলা দেওয়া হলো। আলো চাল বলতে আতপ চাল যাকে বলে, সেই চাল কলা সে বেশিরভাগই ছিটিয়ে নষ্ট করলো, কিছুটা খেলো। এরপর তাকে সেই যে বড় বড় কলা পাতা গাছ মানে গাছের শাখা এনে দেওয়া হয়েছিল সেগুলো খেতে দেওয়া হলো। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন। যে হাতি দিতে অস্বীকার করেছিল সেই মহারাজের বাড়িতেই হাতির পিঠে চড়ে যাওয়া হয়েছে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরের অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। মানে যে দৃশ্যের বর্ণনা করা হচ্ছে গল্পে, সেখানে দেখা যাচ্ছে দ্বিতলের বৈঠকখানায় মহারাজ বসে থাকেন এবং সেখান থেকে হাতি প্রবেশের যে পথটা সেটা কিন্তু পরিষ্কার দেখা যায় এবং প্রাঙ্গণের অনেকটা দেখা যায়, যেখানে প্রাঙ্গণে একেবারে হাতি নিয়ে প্রবেশ করেছে এই জয়রাম মুখোপাধ্যায় মহাশয়। মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, রাজসমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা এবং বিষয় সংক্রান্ত দুই চারি কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই ও হাতিটি কার? রাজার কাছে গেছেন, মুখুজ্জে মশাইকে রাজা নিশ্চয়ই প্রণাম জানিয়েছেন। মুখুজ্জে মশাই যেহেতু ব্রাহ্মণ মানুষ, তাকে আশীর্বাদ করেছেন। মোকদ্দমার বিষয়ে কিছু কথার পর তিনি জানতে চেয়েছেন, মানে জমিদার মশাই, যে হাতিটা কার। মুখুজ্জে মশাই বিনীতভাবে বললেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইলেন, স্বাভাবিক, অবাক হয়ে গেছেন। আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তবে বললেন আমার হাতে? বিনয় কিংবা শ্লেষ সূচকটি বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? অতএব একটু বিনয়ের সঙ্গে জয়রাম মুখুজ্জে রাজাকে কি বলেছে সেটা শ্লেষও হতে পারে, শ্লেষ মানে ব্যঙ্গও হতে পারে, আবার বিনয় হতে পারে, বোঝা যাচ্ছে না কি বলতে চেয়েছেন, কিন্তু তার বলার ভঙ্গি বা বলার কথাগুলো এরকম ছিল যে আমি যখন আপনার, অর্থাৎ আপনার রাজ্যে আমার আলাদা করে তো কিছু থাকে না, সবই আপনি আর সবাই সব কিছুই আপনার, তাহলে হাতিটা কি করে আমার হবে? এটাই স্বাভাবিক। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। অতএব অনেক দিন পরে তিনি আজকে ঘুমোতে পারলেন, কারণ তার মান সম্মান যেটা চলে গিয়েছিল সেটা যেন তিনি আবার প্রাপ্ত হলেন, আবার ফিরে পেলেন। চতুর্থ পরিচ্ছেদ।
নতুন পরিচ্ছেদে কি দেখা যাচ্ছে? উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। আমরা যে সময়ে মুক্তার মহাশয়ের গল্প শুরু করেছিলাম, মুক্তার মহাশয়ের তখন অনেক পয়সা ছিল, পুকুর ছিল, বাগান ছিল, জমি জমা ছিল, তিনি কোম্পানির কাগজ শেয়ারের মালিক ছিলেন। কিন্তু এই 5 বছরে তার জীবনে অনেক পরিবর্তন ঘটে গেছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়াছে, মানে নতুন নতুন পাশ করে এসেছে বহু যুবক এই জেলা কোর্টে এসছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। শিথিল নিয়মে যারা আইন ব্যবসা করে তাদের কদরটা আস্তে আস্তে কমে গেছে। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। অতএব মুখোপাধ্যায় মহাশয়ের যে পসার কমছে সেটা বোঝা যাচ্ছে, তার রোজগার কমছে এবং এর ফলে কি হচ্ছে, তার খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। তার প্রথম যে 2টো সন্তান, যে 2 ছেলে বড় এবং মেজ, তারা কাজকর্ম করে না বললেই চলে, তাদের দিয়ে কিছু হয় না। তাদের কাজ যদি কিছু করতে হয়, মানে করেছে বলা যায়, তারা বংশবৃদ্ধি করে চলেছে, এটাই বলা যায়। আর একমাত্র কনিষ্ঠ পুত্র যে কলকাতায় পড়ছে তাকেই তিনি একটু ভরসা করেন, তিনি পাশ করে কিছু একটা করবে, এটাই তার ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। যখন সম্মান চলে যায় তখন কাজের অনুরাগটা চলে যায়, এটাই স্বাভাবিক। যতদিন আমি সসম্মানে কাজ করব ততদিনই কিন্তু কাজের প্রতি ভালোবাসা। সম্মান চলে গেলে কাজকে আর ভালো লাগে না, এটাই স্বাভাবিক। অনুরাগ মানে ভালোবাসা চলে গেল। বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। এই যে অংশটা আমরা পেলাম, সেখানে বুঝতে পারছি ব্যবসার প্রতি অনুরাগ চলে গেছে। তার কারণ কি কি? এই সময় বেশ ছোকরা গোছের কিছু যুবক এসেছে যারা ওকালতি করছে, মুক্তারি করছে, আর সেখানে সেই যুবকদের, সেই মানে উকিল মুক্তারদের তিনি উলঙ্গ অবস্থায় পথে খেলা করতে দেখেছেন। মানে এতটাই ছোট জয়রাম মুখার্জির চেয়ে, কিন্তু তারা ফরফর করে ইংরাজিতে কথা বলে যখন কোনো কেস চলে, মানে আইনের কাজ চলে, আর সেটা বুঝতে তার অসুবিধা হয়। তার ফলে তার যে জুনিয়র, তাদের সাহায্য নিতে হয়। জুনিয়র যতক্ষণে তাকে বুঝিয়ে দেন বিষয়টা, যখন তিনি সম্পূর্ণ বোঝেন, ততক্ষণে ওই যে মানে কেসটা চলছে সেটা বিষয় পার করে অন্য বিষয়ে চলে গেছে। এর ফলে তার মানে জবাব জানা থাকলেও তিনি জবাবটা দিয়ে উঠতে পারছেন না। এর ফলাফল হিসাবে হাকিমদের সুনজর থেকেও তিনি কিন্তু দূরে চলে গেছেন। আগে হাকিমরা তাকে অনেক সুনজরে দেখতো, এখন তাকে আর সেই নজরে দেখে না। সেই সংবাদ তিনি আর হাকিমদের কাছে পান না। আর একটা কথা এখানে বলেছে যে এখনকার যে মুক্তার, তারা সামলা মাথায় দেয়, অর্থাৎ মুক্তারদের যে নির্দিষ্ট পোশাক, পাগড়ির মতো দেখতে, একটা টুপি জাতীয় গোছের একটা বিষয়। আর মুখোপাধ্যায় মহাশয় সেটা পরতেন না, শুধুমাত্র পাগড়ি ব্যবহার করতেন। যাই হোক, এরপর দেখা যাচ্ছে পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, না এটা হয়ে গেছে। আচ্ছা, এরপর ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহা সুদ হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা যদি রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোনো কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন।
বাড়িতে বসে হরিনাম করিতেন, কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজিকালি করিয়াও আরও 1 বৎসর কাটিল। অতএব পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে হাকিমরা তাকে সম্মান করছে না। কারণ হিসাবে একমাত্র ইংরাজি ভাষা, কারণ ইংরাজি ভাষার যে প্রচলন শুরু হয়েছে তাতে করে হাকিমরা মনে করছে যে যারা ইংরাজি জানে না তারা একেবারে অশিক্ষিত, তারা কিছু বোঝেই না। আর এই অবস্থায় তাদের সাথে মোকদ্দমা লড়া এই ভদ্রলোকের খুব অসুবিধা হয়ে পড়েছে। তার আর কাজ করতে ভালো লাগে না, তিনি অবসর নেবেন ভাবছেন, কিন্তু অবসর নেওয়াটাও সহজ হচ্ছে না, কারণ 2 ছেলে রোজগার করে না। তারা যদি কিছু রোজগার করতো সহজেই তিনি নিস্তার পেতেন বা অবসর গ্রহণ করতেন। সেই কারণে অবসর নিতে নিতে আরও 1 বছর কেটে যাচ্ছে। এই সময় দায়রায় একটা খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। অতএব দায়রায় দেখা যাচ্ছে একটা খুনের কাজ এসছে, মানে কেস এসছে, সেখানে সেই মোকদ্দমায় আসামি হয়েছে সে জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তার হিসাবে নিযুক্ত করেছে। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার হবে। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? অতএব একেবারে শেষের সময় যখন তিনি নিস্তার পাবেন ভাবছেন, অবসর নেবেন ভাবছেন, সেই সময় দেখা গেল একটা খুনের কেস এসছে, খুনের মামলা এসছে। সেই সময় সেই মামলার যিনি আসামি তিনি মোক্তার হিসাবে নিযুক্ত করেছেন জয়রাম মুখুজ্জেকে, এবং জয়রাম মুখুজ্জে সম্পূর্ণ বাংলা ভাষায় লড়াই করে সেই মোকদ্দমা জিতে গেলেন। আর নতুন যিনি জজ হয়ে এসেছেন তিনি খবর নিয়ে তিনি যে এই মোক্তার সম্পর্কে বিশেষ উৎসাহী হয়ে উঠলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র যখন বাঁধছেন তখন পেশকারের কাছে জানতে চাইলেন যে এই উকিলটি কে। পেশকার বলল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনাদের তাবেদার। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, মোক্তার আর উকিলের পার্থক্য। আসলে মোক্তার যারা, তারা কিন্তু তৎকালীন সময়ে বা পরবর্তীকালে মোক্তার উঠে গেছে, আইনের সরাসরি কিন্তু জবাবদিহি বা সওয়াল জবাব করতো না। তারা শুধুমাত্র কাগজের কাজগুলো, হাতে কলমে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করতো, এবং যিনি উকিল সওয়াল জবাব করতো তাকে সাহায্য করতো। কিন্তু এই যে জয়রাম মুখুজ্জে, তিনি মোক্তারি করতে করতে সওয়াল জবাবও একসময় করতে শুরু করেছিলেন, এবং সওয়াল জবাব করতে করতে তার বহু বছর কেটে গেছে। তা যাই হোক, এখানে উকিল হিসাবে তিনি নন, তিনি একজন মোক্তার। এটা আগেকার দিনে সম্ভব ছিল, এখন হয়তো এভাবে হয় না, এখন হয়তো আরও পরীক্ষা দিতে হয়। যাই হোক, এরপর দেখা যাচ্ছে জজ সাহেব প্রসন্ন হয়ে তার সাথে কথাবার্তা চালাচ্ছেন। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যে রূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। অর্থাৎ ইংরেজ যে জজ তিনি বলছেন যে আমি তো আপনাকে উকিলই ভেবেছিলাম, যেভাবে আপনি মোকদ্দমাটা লড়লেন। যাই হোক, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল, আনন্দের অশ্রু যাকে বলে। হাত দুটি জোর করিয়া কম্পিত স্বরে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন। অতএব জজের এই ভালো ব্যবহার তাকে একেবারে মুগ্ধ করেছে। যে সময়ে তিনি কেবল অপমানিত হচ্ছেন, প্রত্যাখ্যাত হচ্ছেন, সেই সময়ে তার প্রশংসা তাকে অভিভূত করে দিয়েছে। তিনি একেবারে আশীর্বাদ করলেন জজ সাহেবকে, তিনি যেন হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মশাই এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। অতএব বুঝতেই পারছি শেষ দিনটাকে তিনি স্মৃতির মণিকোঠায় ধরে রাখতে চেয়েছেন।
রেখেছেন। অতএব এই যে জয়রাম মুখুজ্জের ক্যারেক্টার আমরা পাচ্ছি, চরিত্র আমরা পাচ্ছি, তাতে আমরা যে বৈশিষ্ট্যগুলো আগে পেয়েছি, নরম মনের, স্নেহপ্রবণ, তিনি অত্যন্ত দয়ালু, সেই সঙ্গে তিনি রকচটা, তিনি বদরাগী, তিনি মান সম্মানটা আগে দেখেন, সেই সঙ্গে আমরা এটাও বুঝতে পারছি তিনি বিচক্ষণ। তাই তিনি জীবনের শেষ দিনটা মনের মণিকঠায় ধরে রাখার জন্যই এই দিনটাকে শেষ দিন করে আর কিন্তু এজলাসে উপস্থিত হননি। এরপর আমরা পঞ্চম পরিচ্ছেদে প্রবেশ করব। ব্যবসায় ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদের সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। অতএব বোঝা যাচ্ছে যে মুখোপাধ্যায়ের মহাশয়ের কাজ চলে গেছে, মানে তিনি ছেড়ে দিয়েছেন। এখন তার যে জমানো পুঁজি সেখান থেকে তিনি খরচা করছেন, কোম্পানির কাগজে হাত পড়েছে এবং সংখ্যাও কমতে শুরু করেছে। এরপরে তিনি চেষ্টা করছেন ব্যয় কমানোর, কিন্তু কিছুতেই কমাতে পারছেন না। সংকোচ করা মানে কমিয়ে দেওয়া। একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানে বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলে পিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ উক্তির পর আর কথা চলে না। অতএব মুখুজ্জে মহাশয়ের যে অবস্থা পড়ছে সেটা বুঝতে পেরে বহু মানুষ তাকে পরামর্শ দিচ্ছে যে হাতিটাকে যদি আপনি আবার বেঁচে দেন তাহলে 30-40 টাকা আপনার সংসার খরচ বেঁচে যায়। এই কথা শুনে মোক্তার মশাই বলছেন, তাহলে আমার নাতি নাতনিদের বেঁচে দিতে বলো। কারণ আদরিণী মুখুজ্জে মহাশয়ের কাছে নিছক এক হস্তিনী নয়, মুখুজ্জে মহাশয়ের পরিবারের একজন হয়ে উঠেছে। মুখুজ্জে মহাশয় তাকে আদর যত্নে এত স্নেহে লালন করছেন যে তাকে নাতি নাতনিদের সাথে এক করে রেখেছেন। তিনি কখনোই তার শাড়ি থেকে, নাতি নাতনির শাড়ি থেকে আদরিণীকে কিন্তু আলাদা করে দেখেননি। এই যে পশু প্রেম, গভীর পশুপ্রীতি, এটা কিন্তু সকলের থাকে না। যাদের থাকে তাদের একটা অন্য দৃষ্টি থাকে, তাদের মনের মধ্যে যে স্নেহপ্রবণ বিষয়টা থাকে সেটা থাকে বলেই কিন্তু তারা মানুষের ঊর্ধ্বে গিয়েও পশুকে ভালোবাসতে পারে। এখানে আমরা সেই রূপটাই কিন্তু মুখুজ্জে মশাইয়ের দেখছি, ঠিক যেমন মহেশ গল্পে আমরা দেখেছিলাম। যাই হোক, মহেশ গল্পে মহেশ একটা গরুর নাম ছিল, আর এখানে মেয়ে গরু সম্ভবত, আর এখানে এক মেয়ে হস্তি, হাতি। তা যাই হোক, বিষয়টা কিন্তু অনেকটা একই। এরপরে তো আর কথা চলে না। হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইল তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। মুসাবিদা মানে তত্ত্বাবধায়ক, মানে জোগাড় যন্ত্র করা। একটা হস্তির বিজ্ঞাপন তিনি লিখে ফেললেন। বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া যাইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি, এখানে একটু বলে রাখি, এই চিহ্নটা আনার চিহ্ন। টাকার পরে হচ্ছে আনা, টাকার থেকে ছোট ইউনিট হচ্ছে আনা, আনার থেকে ছোট ইউনিট হচ্ছে পাই বা গন্ডা। সেই হিসাবটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। বর্তমানে কিন্তু এই হিসাবের বিন্দুমাত্র নেই। আনা তোমরা জানো যে 16 আনায় 1 টাকা হয়, আর এখানে পাই যেটা বলা হচ্ছে বা গন্ডা যেটা বলা হচ্ছে, সেই পাইটা কিন্তু আবার আলাদা, 3টে পাইয়ে 1 আনা হয়, এটা আলাদা একটা হিসাব। তা এখানে যে বলা হয়েছে, আর এই আনাকে, টাকাটাকে সংখ্যায় লেখা হতো, আনাকে চিহ্নে লেখা হতো, গন্ডাকে আবার সংখ্যায় লেখা হতো, গন্ডা বা পাইকে আবার সংখ্যায় লেখা হতো। আমরা যদি একটা দাগ দিই, একটা স্ট্রেট দাগ দিয়ে 2 আনা বোঝানো হতো, আর একটা অবলিকের মতো আড়াআড়ি দাগ, যেটা একটু তেরছা দাগ, সেটা দিয়ে 1 আনাকে বোঝানো হতো। আর যদি 3 আনা লিখি তখন 2টো ডবল দাগ আর একটা সাইডে তেরছা দাগ, অর্থাৎ একটা দাগ মানে 1 আনা, 2টো দাগ মানে 4 আনা। এখানে বলা হয়েছে 3 টাকা হচ্ছে প্রতি রোজ হাতির ভাড়া, 1 টাকা হচ্ছে হাতির খোরাকি মানে খাওয়ার জন্য লাগবে, মাহুতের জন্য ডবল দাগ 0 অর্থাৎ 4 আনা, আর 0 হচ্ছে গন্ডা। এখানে তারপর বলা হচ্ছে একুনে 4 ডবল দাগ 0, তার মানে সর্বমোট খরচ কত? 4 টাকা 4 আনা 0 গন্ডা। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার চৌধুরী পাড়া।
অতএব এই যে মূল ঘটনা কোথায় ঘটছে, চৌধুরী পাড়ায় ঘটছে, যেটা আমরা অনেক পরে পেলাম। অতএব মোক্তার মশাই থাকেন কোথায়, চৌধুরী পাড়ায়। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে, অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হলো। গাছের ডালে, গাছের গোড়ায়, ল্যাম্পপোস্টে, অন্যান্য বিভিন্ন দেওয়ালে এই বিজ্ঞাপন আটকে দেওয়া হলো। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15-20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়িল। তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ প্রত্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানিক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। বড়বধূ মেজবধূ উভয়ে অন্তঃসত্ত্বা। কয়েক মাস পরে আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। বলে না বিপদের ওপর বিপদ, এখানে মুখোপাধ্যায় মহাশয় সেই হলো। তিনি হাতি ভাড়া দিলেন, তার রোজগার হলো 15-16 টাকা। এতে করে 15-16 টাকার বেশি আয় হচ্ছে না, কিন্তু খরচ প্রতিদিন 5-7 টাকা শুধু রোগের পেছনে। কারণ তার একজন পৌত্র অর্থাৎ এক নাতি অত্যন্ত অসুস্থ হয়েছে। যাই হোক, তার এই খরচটা তিনি কাটিয়ে উঠেছেন এবং নাতি সুস্থ হয়েছে। এদিকে 2 বউ, বড় এবং মেজ বউ অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্ট, তাদের বাচ্চা হবে, অতএব তাদের যে সন্তান আসছে তাদের জন্য খরচা বাড়বে। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে। দ্বাদশ মানে 12 বছর। জ্যেষ্ঠা পৌত্রী মানে বড় ছেলের যে মেয়ে, সব থেকে বড় নাতনি, যে তার 12 বছর হয়েছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতন হইল, তবে তাহাদের খায় শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত। সে নেশাভাং করিয়া, তাসপাশা খেলিয়া, ফুলুট বাজাইয়া বেড়াইতেছে। যত দায় এই 60 বৎসরের বুড়ার ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। খাইবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলে বিবাহটি হয়। অতএব বোঝা যাচ্ছে যে বড় নাতনির যে বিবাহ, সেই বিবাহ দেওয়ার জন্য পাত্র দেখা হচ্ছে, কেউ মানে পাত্র পাওয়া যাচ্ছে না, অথবা যদি পাওয়া যাচ্ছে খরচের জন্য দেওয়া হচ্ছে না। এদিকে যে পাত্রের মানে পাত্রের যিনি বাবা অর্থাৎ বড় ছেলে, তার কোনো হেলদোল নেই। তিনি একেবারে তাসপাশা খেলে, নেশা ভাঙ করে, মুখে সিটি বাজিয়ে, ফুলুট মানে সিটি বাজানো যাকে বলে, শীষ দিতে দিতে, সেই শীষ দিতে দিতে একেবারে দিন কাটাচ্ছে। তার আর কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্ত দায় দায়িত্ব যেন মুখুজ্জে মহাশয়। এরপর এক পাত্র দেখেছেন যে এলে পড়িতেছে, মানে পড়ছে রাজশাহী কলেজে, এবং 2000 টাকা সে চাইছে এবং 500 টাকা খরচ আছে বিবাহের জন্য। তাহলে 2500 টাকা হলে বিয়েটা হয়ে যায়। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। তাহা হইতে 2500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। আর শুধু তো একটি নহে, আরও নাতনিরা রহিয়াছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্জে মহাশয় হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। অতএব এরপরে দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয়েছে, কোম্পানির কাগজপত্র বেচে যে বিয়ে দেবেন সেটাও খুব কঠিন। কিন্তু যদিও বা জোগাড় করা যায়, তাকে তো ভাবতে হচ্ছে এর পরের নাতনিদেরও তো বিয়ে দিতে হবে। তাহলে সেই সময় তিনি টাকা কোথায় পাবেন? তখন তার যে বন্ধুস্থানীয় মানুষেরা ছিল, তারা সবাই বলছে, মুখুজ্জে মশাই এত ভাববেন না, আপনি বিচক্ষণ জ্ঞানী মানুষ, আপনি কি করবেন? এই সমস্ত খরচা তো আপনাকে চালাতে হবে, আপনি হাতিটি বিক্রি করে দিন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? মুখুজ্জে মহাশয় এই কথা শুনে চোখে জল এসে গেল। তিনি চোখ মুছে বললেন এই কথাটা, যে কি করে তোমরা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ঘরে রয়েছে, মায়া হয়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়। যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্টে দেবে না, এমন লোককে বিক্রি করবেন।
অতএব সবাই মিলে বলল যে আপনার আদরিনী তো আপনার মেয়ের মতো, তা মেয়েকে আপনি সারা জীবন নিজের কাছে রাখবেন কেন? তাকে বিয়ে দেওয়ার মতো করেই ওকে বিক্রি করে দিন, আর এমন একটা লোকের কাছে বিক্রি করুন যে ওর আদর যত্ন করবে। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও মেলায় পাঠিয়ে দাও, একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দামে যদি 200-500 টাকাও কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিন জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত্য যাইবে, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সঙ্গে যাইবে। একটা মেলা হয় ওখানে, চৈত্র সংক্রান্তির মেলা 15 দিন আগে থেকে আরম্ভ হয়, আর শেষ 4-5 দিন জমজমাট মেলা হয়। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা করছে, মানে তারা যাত্রা করবে আদরিনীকে নিয়ে, এবং সঙ্গে মাহুতের সাথে মেজো ছেলে জয়রাম মুখুজ্জের মেজো ছেলে সেও যাবে। যাত্রার দিন প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্রোত্থান করিলেন। যাত্রার দিন যখন ভোরবেলা মুখোপাধ্যায় মহাশয় উঠেছেন বিছানা ছেড়ে, যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া, সকলের কাছে আদরের এক প্রিয় আদরিনী হয়েছে, মানে সবাই হাতিকে ভালোবাসে, সবাই চোখের জলে দাঁড়িয়ে আছে। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না, উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন। যাওয়ার সময় তাকে প্রাণ ভরে রসগোল্লা খাওয়াতে খাওয়াতে মুখুজ্জে মশাই বললেন, আদর, যাও মেলা দেখে এসো। তিনি তাকে যে বিদায় দিচ্ছেন এটা মুখে স্বীকার করতে পারলেন না বা তাকে শোনাতে পারলেন না। এরপর 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। কল্যাণী জ্যেষ্ঠ, মানে সব থেকে বড় নাতনি, বুঝতেই পারছি। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবেই। চৈত্র মাস চলছে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে। কিন্তু 1লা বৈশাখ সন্ধেবেলা মশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। মেলা শেষ হয়েছে, 1লা বৈশাখ আদরিনী ঘরে ফিরে এসেছে, কারণ বিক্রি হয়নি, মূল্য দেবার মানে উপযুক্ত মূল্য দেবার মতো কেউ জোটেনি। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না। যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে, সকলের আচরণে এই রূপ মনে হইল। আদরিনীকে ফিরে পেয়ে কেউ ভাবল না যে টাকা পাচ্ছে না, বিয়ে কি করে হবে সে চিন্তা কারোর মনে হলো না। সবাই যেন আদরিনীকে পেয়ে খুশিতে মেতে উঠেছে। এরপর দেখা যাচ্ছে বাড়ির লোক বলিতে লাগিল, আহা, আদর রোগা হয়েছে, বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন। অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন, আদর, যাও মা, মেলা দেখে এসো। তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। আগেকার দিনের ব্রাহ্মণরা নিরামিষ আহার করতেন, মানে অনেক আগের কথা বলছি, নিরামিষ আহার করতেন। পরবর্তীকালের ব্রাহ্মণরা পাঁঠার মাংস খেতেন, কিন্তু মুরগির মাংস খেতেন না। তা এই যে মানে প্রতিবেশীরা এসছে, জমায়েত হয়েছে, তারা যখন খতিয়ে দেখছে কেন আদরিনীর মতো একটা ভালো হস্তি বিক্রি হলো না, তখন তারা ভাবতে ভাবতে এটা স্থির করছে যে যাওয়ার সময় মুখুজ্জে মশাই তাকে বলেছেন, আদর, যাও মা, মেলা দেখে এসো, অতএব মেলা দেখে ফিরে এসো। আর মুখুজ্জে মশাই একেবারে মানে সেই রকম ব্রাহ্মণ, তার মুখ থেকে যেটা উচ্চারণ হয় ব্রহ্মবাক্য বেদ বাক্যের মতো, সেটা কখনো মিথ্যে হতেই পারে না, কারণ তিনি মুরগিখোর ব্রাহ্মণ নন, মানে জাত খোয়ানো ব্রাহ্মণ তিনি নন, একেবারে সত্যিকারের ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের মুখ থেকে এই কথা বেরিয়েছে বলেই তার বিক্রি হয়নি। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই, সেসব রসুলগঞ্জে গিয়া জমে।
সেইখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। এই যে মেলা হচ্ছিল, এখান থেকে মেলা রসুলগঞ্জে স্থানান্তরিত হয়, সপ্তাহব্যাপী ধরে এ মেলা চলে এবং যে মোষ গরু বিক্রি হয় না সেগুলো ওই মেলায় বিক্রির জন্য যায়। আদরিণীকেও সেখানে পাঠাবার তোড়জোড় শুরু হলো। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। তিনি বিদায় জানাতে আজ গেলেন না, কারণ তাকে বলতে হবে সত্যি কথা, সেটা বলতে পারবেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদা মহাশয়, আদর যাবার সময় কাঁদছিল। কল্যাণী, যার বিয়ে হবে, সে রাধামশাইকে বলল আদর কাঁদছিল। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিতে লাগলেন, জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। মেঝেতে বসে পড়েছেন মুখুজ্জে মশাই, তিনি দুঃখ করছেন, কষ্ট পাচ্ছেন। তিনি বলছেন যে অন্তর্যামী ওরা, ওরা পশু হলে কি হবে, ওরা সব বুঝতে পারে। আদরণীয় বুঝতে পেরেছে, তাই সে কেঁদেছে। নাতিনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্র নয়নে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখাও করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়, তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো? মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব। তুই মনে কোনো অভিমান না করিস রে মা। অতএব মনে মনে তিনি কথাগুলো আদরিণীর উদ্দেশ্যে বলতে লাগলেন। তিনি বলছেন যে যার কাছে তুই যাবি তার কাছে গিয়ে আমি দেখে আসব, তোর জন্য সন্দেশ রসগোল্লা নিয়ে আসবো। আমি তুই যখন বিদায় নিয়েছিস তখন আমি তোর কাছে যাইনি, এটা কিন্তু তোকে অনাদর করে না, তোকে ভালোবাসি না তা বলে না, তুই তো অন্তর্যামী, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কতটা দুঃখ পেয়েছিলাম। সপ্তম পরিচ্ছেদ বা শেষ পরিচ্ছেদ। পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্রপাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মানে পত্রটা যে দিয়েছে একজন চাষি এসে, আর চাষির মতো একজন এসে, আর ব্রাহ্মণের মাথায় পত্রটা পড়ে বজ্রাঘাত হলো, বাজ পড়লো যেন। মধ্যম পত্র লিখিয়াছেন, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধহয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্যে নিকটে একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে গিয়া উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এক্ষুনি বেরোবো। আদুরের অসুখ, যন্ত্রণায় সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। এই যে অংশটা আমরা দেখছি, এখানে দেখা যাচ্ছে এক চাষি মতো লোক এসে একটা পত্র দিয়েছে, আর সেই পত্র থেকে জানা গেছে আদরিণী অসুস্থ হয়ে পথের পাশে কোনো আমবাগানে শুয়ে পড়েছে, তার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। আসলে এই যে তাকে মেলায় পাঠানো হয়েছিল, 1 মাস যাবৎ সে ওখানে ছিল প্রায়, এবং সেখানে নানান কিছু খাওয়া হয়েছে, তাতে হয়তো কোনো রোগ বেঁধে গেছে। তা যাই হোক, তাকে জানানো হয়েছে, মেজো ছেলে জানিয়েছে যে এর যদি এখন কিছু হয়ে যায় হয়তো সে মারাই যাবে, তখন তাকে মানে কবর দেওয়ার জন্য একটা জমি দরকার। সেই তদারক করার জন্য মুখুজ্জে মহাশয়কে দরকার, কারণ মেজো ছেলে বড় ছেলে কেউ তো কোনো কর্ম নয়, সেটা তো আগেই আমরা জানতে পেরেছি। যাই হোক, আদরিণী যন্ত্রণায় ছটফট করছে, সেই খবর মুখুজ্জে মহাশয়কেও যন্ত্রণায় ছটফট করিয়ে দিল। মুখুজ্জে মহাশয় স্থির থাকতে পারছেন না, তিনি বলছেন এখনই আমার যেতে হবে। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে লোক ছুটিল। বধূরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু দুগ্ধমাত্র পান করাইতে সমর্থ হইলেন। তিনি কিছুতেই খাবেন না, কোনো রকমে একটু দুধ খেলেন। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠ পুত্রও সঙ্গে গেলেন, বড় ছেলে সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বাক্সে বসিল। যে পত্র নিয়ে এসেছিল, মানে চিঠি নিয়ে এসেছিল, সেও কোচ বাক্সে করে তাদের সাথে রওনা দিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত হইয়াছে। তাহা আজ নিশ্চল নিষ্পন্দ। নবজলধর মানে নতুন এক জলধরের মতো, মানে সে সুন্দর দেহ, মানে চকচকে যে দেহ, সেই দেহটা আমের বনে পতিত হয়ে রয়েছে।
বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর সব দেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। মুখোপাধ্যায় মহাশয় মানে মাত্র 2 মাস জীবিত থেকে মারা গেলেন। অতএব আমরা পরিষ্কার বুঝতে পারছি আদরিনীর মৃত্যু তাকে কতটা জখম করেছিল ভিতর থেকে। এই মানুষটার অত্যন্ত নরম মন, সেটা আমরা প্রথম থেকে জেনেছি। আর সেই নরম মন শুধুমাত্র মানুষের জন্য নয়, এক অবলা পশুর জন্য। সেই অবলা হস্তিনী যখন মারা গেছে, সেখানে যেন তিনি নিজেকে দায়ী করছেন। তিনি ভাবছেন যে তার জন্য অভিমানে চলে গেল এই হস্তিনী, কারণ তিনি তাকে মেলায় বিক্রি করতে চেয়েছিলেন। সেই পাপ বোধ, সেই অপরাধ বোধ এই মুখুজ্জে মহাশয়কে যেন কুড়ে কুড়ে খেতে শুরু করেছিল। তাই হয়তো 2 মাসের মধ্যেই তিনি পরলোক গমন করলেন। আর এখানেই গল্পটা শেষ হয়েছে। সমস্ত গল্পের যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে জয়রাম মুখুজ্জের চরিত্রই একমাত্র চরিত্র যেটা আসার জন্য, পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। তাই জয়রাম মুখুজ্জের চরিত্রের কোনো অংশ আমি কিন্তু বাকি রাখিনি। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বৈশিষ্ট্য তোমাদের সামনে ব্যাখ্যা করেছি, বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর নামকরণের হিসাবে এটা কিন্তু একেবারে গল্পের বিষয়ভিত্তিক নামকরণ, কারণ আদরিনী গল্পের চরিত্রভিত্তিক নামকরণ। আদরিনী এক বিশেষ চরিত্র হয়ে উঠেছে এই লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে। আমরা দেখছি আদরিনী কোনো মানুষ নয়, কিন্তু তবু আদরিনী গল্পের মূল নামে লেখক ব্যবহার করেছেন। আসলে নামকরণ আমরা যখন করি তখন 3টি বিষয়ের দিকে মাথায় রাখি। একটা গল্পের বিষয়বস্তু, একটা চরিত্র, আর একটা হচ্ছে ব্যঞ্জনা ভিত্তিক অথবা সাংকেতিক। এখানে আমরা কেন চরিত্র ভিত্তিক বলছি? কারণ মূল চরিত্র আদরিনী। সেই আদরিনীকে নিয়েই আমরা দেখতে পাচ্ছি গল্পের সূচনা এবং গল্পের শেষ। একটা হাতিকে কেন্দ্র করে গল্প শুরু হয়েছিল এবং সেই হাতি আদরিনীতে পরিণত হয়েছে, যেটা জয়রাম মুখুজ্জের প্রিয় হস্তিনী, এবং তার মৃত্যুতে গল্পের শেষ হয়েছে। আদরিনীর প্রতি জয়রাম মুখুজ্জের ভালোবাসা এখানে প্রথম উপাদেয় বস্তু, যেটা প্রধান বস্তু, এই গল্পের মূল বস্তু, মূল বিষয়, সেটাই হচ্ছে কিন্তু আদরিনী, একটা অবলা জীবের প্রতি এই মানুষের ভালোবাসা। কাজে নামকরণ সম্পূর্ণ সার্থক নামকরণ বলেই আমরা মেনে নেব। তাহলে আজকের গল্প বা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।